সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের প্রত্যেককে আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমি তোমাদের নতুন একটা টপিক নিয়ে আসছি। দেখি তো, গেস করতে তো দেখি ছবিটা দেখে। এখানে ছবিটাতে কি দেখা যাচ্ছে? একটা গাড়ি চলছে, যার পেছন দিয়ে কি হচ্ছে? কালো ধোঁয়া বের হচ্ছে। তাহলে এই ধোঁয়াটা বের হচ্ছে কেন? ধোঁয়াটা বের হচ্ছে কারণ হচ্ছে কি, গাড়িটার ধোঁয়াটা হচ্ছে অপ্রয়োজনীয়। জ্বালানিটা পুড়ে গিয়েছে, পুড়ে গিয়ে গাড়িটাকে চলতে সাহায্য করছে, আর অপ্রয়োজনীয় ধোঁয়াটাকে বাইরে বের করে দিচ্ছে। অর্থাৎ ধোঁয়াটা হচ্ছে গাড়িটার জন্য বর্জ্য। তাহলে ঠিক একই রকম এই গাড়ির মতোই আমাদের দেহ থেকেও আমরা কি করি? কিছু বর্জ্য পদার্থ বাইরে বের করে দিই। তোমরা কি বলতে পারো এই বর্জ্যগুলোর নাম কি? কেউ কেউ গেস করতে পারছো, আর যারা গেস করতে পারোনি তাদের আমি বলে দিচ্ছি, আর যারা গেস করেছো তারা মিলিয়ে দেখো মিলে কিনা। অপ্রয়োজনীয় অতিরিক্ত পানি, দেহের থেকে অতিরিক্ত পানি, কার্বন ডাইঅক্সাইড, এবং কি করি আমরা? নাইট্রোজেন ঘটিত বর্জ্য দেহের বাইরে নিষ্কাশন করি। ঠিক আছে? বা বর্জ্য হিসেবে আমরা দেহের বাইরে বের করে দিই। তাহলে এখন দেখো, এই যে আমি বর্জ্যগুলোর নাম বললাম, যে পানি, অতিরিক্ত পানি, তারপরে হচ্ছে তোমাদের কি বললাম? কার্বন ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন ঘটিত বর্জ্য। এইগুলো আমরা দেহের বিভিন্ন অঙ্গের মাধ্যমে বাইরে বের করে দিই। তাহলে এই যে বর্জ্য নিষ্কাশনে যে অঙ্গগুলো জড়িত, খেয়াল করো, আমি বলছি তিনটা অঙ্গ জড়িত। একটা হচ্ছে ফুসফুস, আরেকটা হচ্ছে তোমার কি বলে ত্বক, ঘাম বের হয়। তারপরে ফুসফুস এর সাহায্যে আমরা কার্বন ডাইঅক্সাইড বাইরে বের করে দিই। তারপরে হচ্ছে কি, মূত্রথলি থেকে ইউরিক মূত্রের মাধ্যমে আমরা দেহের বাইরে বের করে দিই বৃক্কের মাধ্যমে। তাহলে এই তিনটা অঙ্গই হচ্ছে একত্রে আমাদের দেহের বর্জ্যগুলোকে নিষ্কাশনে সাহায্য করে। এই জন্য এদেরকে একসাথে কি বলা হয়? এদেরকে বলা হয় রেচন তন্ত্র। তাহলে আমরা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব, সেই বিষয়বস্তুটা কি? সেই বিষয়বস্তুটা হচ্ছে রেচন তন্ত্র। তাহলে শিখন ফলগুলো এক নজর দেখে নিই আমরা। এখান থেকে রেচন কি তা তোমরা বলতে পারবে, তারপরে রেচন অঙ্গগুলোর নাম বলতে পারবে, রেচন কেন গুরুত্বপূর্ণ সেটা ব্যাখ্যা করতে পারবে, বৃক্কের কাজ ব্যাখ্যা করতে পারবে বা বর্ণনা করতে পারবে। তাহলে দেখো, এখানে আমি যে ছবিটা দেখাচ্ছি, এই ছবিটা কি? ফুসফুসের ছবি। ফুসফুস থেকে আমরা ফুসফুসের মাধ্যমে কি করি? এই যে আমরা কি করছি? অক্সিজেন গ্রহণ করছি, আর এই যে নিঃশ্বাসটা যখন ছেড়ে দিচ্ছি তখন আমাদের কি হচ্ছে? বাইরে কার্বন ডাইঅক্সাইড বের করে দিচ্ছি। তাহলে দেখো, এখান থেকে কি হচ্ছে? অক্সিজেন গ্রহণ করছে এবং কার্বন ডাইঅক্সাইড বাইরে বের করে দিচ্ছি। তাহলে কার্বন ডাইঅক্সাইড বর্জ্যটি আমরা ফুসফুসের মাধ্যমে বাইরে বের করে দিই। তাহলে বিপাকের ফলে সৃষ্ট বর্জ্য নিঃশ্বাসের মাধ্যমে দেহের বাইরে বের হয়। তাহলে আমাদের দেহ থেকে ফুসফুসের মাধ্যমে আমরা কোন ধরনের বর্জ্য পদার্থ বের করি? যে এই যে বিপাক ক্রিয়া হচ্ছে, বিপাক ক্রিয়ার ফলে সৃষ্ট বর্জ্য কার্বন ডাইঅক্সাইড নিঃশ্বাসের মাধ্যমে দেহের বাইরে বের করে দিই বা বের হয়। এখন আমরা কিভাবে বুঝবো? আমি যে বললাম, আমি যে তোমাদেরকে বলছি যে আমরা নিঃশ্বাসের বাইরে কি করি? কার্বন ডাইঅক্সাইড বের করি বা কার্বন ডাইঅক্সাইড বর্জ্যটি বের হয়। তাহলে আসলে যেটা কার্বন ডাইঅক্সাইড, এটা কিভাবে আমরা এক্সপেরিমেন্ট করব বলো, বা কিভাবে পরীক্ষা করব? দেখো, আমি তোমাদের ছোট্ট একটা পরীক্ষার মাধ্যমে দেখাচ্ছি। আমরা জানি যে কার্বন ডাইঅক্সাইড কি করে? চুনের পানিকে ঘোলা করে। তোমরা অ্যাসিড ক্ষারক লবণের অধ্যায়ে পড়েছি আমরা। তারপরে হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার মধ্যেও আমরা এই টপিকটা নিয়ে আলোচনা করেছি, যে চুনের পানিকে কার্বন ডাইঅক্সাইড কি করে? ঘোলা করে। তাহলে দেখো, যদি আমরা একটা টেস্ট টিউব বা নলে আমরা কি নিব? কিছু চুনের পানি নিব। চুনের পানি নিয়ে যদি আমি এরকম ভাবে ফু দেই, তাহলে কি হবে? আমার মুখের বাতাসের সাহায্যে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে আসবে এবং এই চুনের পানিটা কি হয়ে যাবে? ঘোলা হয়ে যাবে। এইটা দেখে আমি বুঝতে পারবো যে কি, কার্বন ডাইঅক্সাইড আমার নিঃশ্বাসের বায়ুতে যে বর্জ্যটা নিষ্কাশন হচ্ছে সেটা কি? সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। নিশ্চয়ই তোমরা এই এক্সপেরিমেন্টটা করে দেখাতে পারবে। থ্যাংক ইউ। এবার দেখো, এই ছবির মধ্যে কি দেখাচ্ছে? দেখো তো, ছেলেটার মুখ দিয়ে কি, ত্বকের মধ্যে কি ঘাম লেগে আছে। অর্থাৎ এই যে ত্বকের মাধ্যমে যে ঘামটা বের হচ্ছে, এটাও এক ধরনের বর্জ্য। আবার এই বর্জ্যটা নিষ্কাশন করে কিসের মাধ্যমে? ত্বকের মাধ্যমে। তাহলে তিনটা অঙ্গ বলেছিলাম রেচন অঙ্গ। একটা হচ্ছে কি? ফুসফুস, 2 নাম্বার হচ্ছে ত্বক, 3 নাম্বার হচ্ছে বৃক্ক। তাহলে আমরা প্রথমটা পড়ে ফেলেছি ফুসফুস, কার্বন ডাইঅক্সাইড বের করতে সাহায্য করে। দ্বিতীয়টা হচ্ছে কি? ত্বক। দেখো, এখানে কোন ধরনের বর্জ্য দেহের বাইরে বের হচ্ছে? ঘাম। দেখো, বিপাকের ফলে সৃষ্ট
লবণ জাতীয় ক্ষতিকর পদার্থ চর্মের মাধ্যমে দেহের বাইরে বের হয়ে আসে। যদি কখনো ঘাম কারো মুখে লেগে থাকে তাহলে দেখবে এটা নোনা স্বাদযুক্ত হয়, তার মানে ঘামের সাথে কি হয়, লবণ জাতীয় পদার্থ কিছু বাইরে বের হয়ে আসে। এবং আরও দেখবে, তাহলে দেখো ঘামে সাধারণত পানির সাথে লবণ ও সামান্য কার্বন ডাইঅক্সাইড এবং ক্ষতিকর পদার্থ যেগুলো আমাদের জন্য, সেগুলো বাইরে বের করতে সাহায্য করে কে? ত্বক। ত্বকের কোন অংশটা? লোমকূপ। এবারে আসো থার্ড অঙ্গ। বলছিলাম তিনটা অঙ্গের, এটা হচ্ছে 3 নম্বর অঙ্গ। এই দুইটা হচ্ছে কি? বৃক্ক বা কিডনি, যেটা তোমরা কিডনি হিসেবে আমরা বেশি পরিচিত। কিডনির বাংলা হচ্ছে বৃক্ক। তাহলে এই দুইটাই হচ্ছে কিডনি বা বৃক্ক। এর মাধ্যমে কি হয়, এইখানেই তোমার ছাঁকনির মাধ্যমে মূত্র তৈরি হয়। এই মূত্রটা বাইরে, এই যে মূত্রথলি, মূত্রথলিতে এসে জমা হয়, পরবর্তীতে মূত্র আকারে এটা দেহের বাইরে নিষ্কাশন হয়ে যায়। আর এই মূত্রের রংটা হচ্ছে কি? হলদে বর্ণের হয়। দেখো খেয়াল করো, এই যে আমাদের দেহে দুইটা বৃক্ক, এই যে দেখো, দেখছো ছাঁকনির মতো। বৃক্কটা কি? অনেকটা ছাঁকনির মতো। আর সাধারণত 80% বর্জ্যই এই বৃক্কের মাধ্যমে বাইরে নিষ্কাশিত হয়। এজন্যই বৃক্ককে বলা হয় প্রধান রেচন অঙ্গ। তাহলে এখানে ছোট্ট একটা প্রশ্ন তোমরা নোট করে নিতে পারো, বৃক্ককে কেন প্রধান রেচন অঙ্গ বলা হয়? কি বলছি আমি প্রশ্নটা? বৃক্ককে কেন প্রধান রেচন অঙ্গ বলা হয়? তাহলে আমি আবারও বলছি, সাধারণত এই বৃক্কের মাধ্যমে নাইট্রোজেন ঘটিত বর্জ্য এবং সবচেয়ে বড় যে কথা সেটা হচ্ছে কি, এখানে 80% শতকরা 80% বর্জ্যই নিষ্কাশনে সাহায্য করে এই বৃক্ক। এই কারণে এই বৃক্ককে বলা হয় কি? প্রধান রেচন অঙ্গ। তাহলে দেখো এই তন্ত্রের মাধ্যমে আমরা কোন ধরনের বর্জ্য নিষ্কাশন করি। দেখো এখানে বলেছি এর মাধ্যমে দেহের 80% নাইট্রোজেন ঘটিত বর্জ্য বের হয়ে আসে। একটু খেয়াল করো, এখানে নাইট্রোজেন যুক্ত তরল পদার্থ, দূষিত পদার্থ, এগুলো দেহের মাঝখান থেকে বের হয়ে যায়। তাহলে এই যে প্রধান রেচন অঙ্গ কি? বৃক্ক বা কিডনি। নোট করে রাখো, প্রশ্নটা নোট করে রাখো, বৃক্ককে কেন প্রধান রেচন অঙ্গ বলা হয়। দেখো এখন দেখো ফাইনালি আমি পেয়ে গেলাম রেচনতন্ত্র বা রেচন অঙ্গ কয়টা? 3টা। ত্বক, ফুসফুস এবং বৃক্ক, এই 3টা হচ্ছে রেচন অঙ্গ। তাহলে আবারও বলছি, রেচন কি? রেচন হচ্ছে দেহ থেকে অপ্রয়োজনীয় অংশ বা বর্জ্য নিষ্কাশনকেই বলা হয় রেচন। দেখো পানি, কার্বন ডাইঅক্সাইড, ইউরিয়া প্রভৃতি বর্জ্য, ইউরিয়াই হচ্ছে তোমার মূত্র যেটাকে বলি আমরা, সেইটা বর্জ্য প্রধানত নিঃশ্বাসের বায়ু, ঘাম ও মূত্রের সাথে বের হয়। এই সকল বর্জ্য নিষ্কাশন ব্যবস্থাই হলো রেচন। আর রেচন কাজে যে অঙ্গগুলো ওতপ্রোতভাবে কাজ করে বা জড়িত, সেই অঙ্গগুলোকে বলা হয় কি? একত্রে রেচন তন্ত্র বলা হয়। দেখো তোমাদের জন্য ছোট্ট একটা কাজ দিয়েছি, আমরা একটা ছকের মধ্যে লিখব রেচন পদার্থ কোনগুলো, আর এই রেচন পদার্থটা বের করতে সাহায্য করে কোন অঙ্গ। তাহলে এখানে দেখো 3টা কলাম আছে। তাহলে 1 নম্বরে কি? ঘাম। 2 নম্বরে কি? পানি বা অতিরিক্ত পানি যেটা লিখো। 2 নম্বরে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। 3 নম্বরে হচ্ছে নাইট্রোজেন ঘটিত বর্জ্য। তাহলে 1 নম্বরে কি? পানি বা এটা হচ্ছে ত্বক। 2 নম্বরে কার্বন ডাইঅক্সাইড বলছিলাম, এটা হচ্ছে ফুসফুস। 3 নম্বরে কি? নাইট্রোজেন ঘটিত বর্জ্য, এটা হচ্ছে বৃক্ক। এটা তোমরা নিজেরা লিখে মিলিয়ে নিবে। তারপর হচ্ছে দেহের জন্য রেচন পদার্থের 2টি ক্ষতিকর দিক লিখো। রেচন পদার্থ যদি দেহের মধ্যে থেকে যায় তাহলে আমাদের কি হয়ে যাবে? নানা রকমের রোগ হবে, অসুখ হবে, আমরা অসুস্থ হয়ে পড়ব, যেটাকে বলি আমরা ডায়াবেটিস হয়ে যায়। ডায়াবেটিসের ফলে তখন ওই ইউরিন পাস হয় না, না হয়ে একসময় কি হয়? ডায়ালিসিস করতে হয়। ডায়ালিসিস না করতে করতে একসময় মানুষ মারা যায়। তাহলে দেখা যাচ্ছে যে রেচন পদার্থ নিষ্কাশন অত্যন্ত জরুরি। অপ্রয়োজনীয় পদার্থগুলো যদি দেহের মধ্যে থেকে যায় তাহলে আমরা নানাবিধ রোগে ভুগব। এখন দেখো বৃক্কের বিভিন্ন অংশটা আমি তোমাদের চিহ্নিত চিত্রের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি, খেয়াল করো। এই দুইটা, আমাদের দেহে কয়টা কিডনি থাকে? 2টা কিডনি থাকে। কিডনি থেকে ইউরেটার, মূত্রনালী যেটাকে বলে, মূত্রনালী থেকে মূত্রথলিতে আসে। এই যে মূত্রথলির মধ্যে নালীটা এসে শেষ হয়েছে, তারপরে মূত্রনালী থাকে। ইউরেটারের মাধ্যমে উৎপন্ন বর্জ্য, নাইট্রোজেন ঘটিত বর্জ্যগুলো মূত্রথলিতে মূত্র আকারে এখানে জমা হয়।
আর এর সাথে দেখো এই যে শিরা ধমনী দুইটা আছে, বৃক্কের সাথে দুইটা সম্পৃক্ত। এটাই হচ্ছে বৃক্কের গঠন বা চিহ্নিত চিত্র। দেখো এখানে আমি তোমাদের ব্যতিক্রম আরেকটা বলছি। আমি এতক্ষণ বললাম বর্জ্য নিষ্কাশন হয়, নাইট্রোজেন ঘটিত বর্জ্য। এই বর্জ্যগুলো কোথা থেকে উৎপন্ন হয়? তাহলে দেখো এখানে কি দেখাচ্ছে, লিভার বা যকৃৎ বলে আমরা যেটাকে জানি একটা গ্রন্থি, সবচেয়ে বড় গ্রন্থি, সেটা কি যকৃৎ। এই যকৃতের মধ্যেই তোমার কি হয়, এই যত বর্জ্য আছে এই পদার্থগুলো তৈরি হয় এই যকৃতের মধ্যেই। ঠিক আছে, খেয়াল করো একটু দেখো, যকৃৎ অ্যামিনো অ্যাসিডকে ভেঙে ইউরিয়া, তাহলে খেয়াল করো যকৃতের মধ্যে অ্যামিনো অ্যাসিড, যকৃৎ কি কাজ করে? যকৃৎ হচ্ছে অ্যামিনো অ্যাসিডকে ভেঙে ইউরিয়া, ইউরিক অ্যাসিড এবং অ্যামোনিয়া ইত্যাদি নাইট্রোজেন ঘটিত বর্জ্য তৈরি করে। ঠিক আছে, অ্যামিনো অ্যাসিডকে ভেঙে নাইট্রোজেন ঘটিত বর্জ্য কি কি? অ্যামোনিয়া, ইউরিক অ্যাসিড এবং ইউরিয়া, এগুলো উৎপন্ন করে কে? যকৃৎ। আর এগুলোকে পরবর্তীতে বৃক্ক এই তন্ত্রটির মাধ্যমে বর্জ্যগুলোকে অপসারণ করে। এই তন্ত্রটি কি? এই তন্ত্রটাই হচ্ছে বৃক্ক। দেখো আমরা বৃক্কের সাথে আমরা পানি কি ময়লা যদি থাকে, ময়লা পানি আমরা কি করি? ফিল্টারে করি না, ছাঁকনি দিয়ে ছাঁকি না? তাহলে এই বৃক্কের সাথে আমরা এই ছাঁকনির তুলনা করতে পারি। তারপরে হচ্ছে দেখো এই যে ছাঁকনি, তারপরে হচ্ছে পাইপ লাইন দিয়ে আমরা যেটাকে বের করে দিই, এই নালীগুলো। ঠিক আছে, বেলুন। এবারে আসো তোমাদের আমি একটা ছোট্ট প্রশ্ন দিচ্ছি। নাইট্রোজেন ঘটিত বর্জ্য নিষ্কাশনে, এখানে বর্জ্য কথাটা লেখা আসেনি, নাইট্রোজেন ঘটিত বর্জ্য নিষ্কাশনে মানবদেহের কোন অঙ্গটি প্রধান ভূমিকা রাখে? কি কি আছে? ত্বক, বৃক্ক, নাক, ফুসফুস। যেহেতু বলছে প্রধান অঙ্গ, তাহলে 80% বর্জ্য যে যার মাধ্যমে নিষ্কাশিত হয় কোনটা? সেটা বৃক্ক। তাহলে এখানে কি হবে? বৃক্ক। এরপরে দেখো নিঃশ্বাসের বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত? আমরা যে নিঃশ্বাস ফেলি তার মধ্যে কি আছে? কোন বর্জ্যটা বাইরে বের করে দিই? কার্বন ডাইঅক্সাইড। তাহলে এই কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ হচ্ছে কি? 4%। এখানে কোনটা হবে উত্তর? ক, 4%। শীতের সকালে আয়নায় নিঃশ্বাস ছাড়লে কি ঘটবে? আয়নাটা কি ঝাপসা হয়ে যাবে, নাকি অস্বচ্ছ হবে, না স্বচ্ছ হবে? শীতের সকালে আয়নায় নিঃশ্বাস ছাড়লে কি ঘটবে? আয়নাটা অস্বচ্ছ হয়ে যাবে। কেন হয়ে যাবে? ঘোলাটে হয়ে যাবে, অস্বচ্ছ হয়ে যাবে। এখন দেখো এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ শব্দসমূহ কি কি? বৃক্ক, ইউরেটার, ইউরিয়া, রেচন, অ্যামাইনো অ্যাসিড, অ্যামোনিয়া, ইউরিক অ্যাসিড, এই শব্দগুলো আমাদের নতুন শব্দ। এই শব্দগুলো একটু নোট করে রাখবে বা মনে রাখবে। তোমাদের একটা ছোট্ট বাড়ির কাজ দিচ্ছি, নিঃশ্বাসের বায়ুতে জলীয় বাষ্পের উপস্থিতি কিভাবে প্রমাণ করবে। তাহলে নিঃশ্বাসের বায়ুতে কিভাবে আমরা জলীয় বাষ্পের উপস্থিতি প্রমাণ করব সেটার এক্সপেরিমেন্ট আমি দেখিয়েছি, সেভাবেও করতে পারো। অথবা আয়নার মধ্যে আমরা যদি নিঃশ্বাস ছেড়ে দিই তাহলে কি হয়? অস্বচ্ছ হয়ে যায়। কেন হয়ে যায়? ওই জলীয় বাষ্পের কারণে। তাহলে তোমাদের প্রত্যেককে আজকের ক্লাসে জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো করে পড়বে, মনে রাখবে। লেখাপড়া না করলে কিন্তু ভালো কিছু হওয়া যায় না। কাজে মুখ্য যে কাজ তোমাদের এই বয়সে সেটা হচ্ছে লেখাপড়া করা। তোমরা নিশ্চয়ই বাড়িতে বসে লেখাপড়া করবে, এই আশা রেখে আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।